যে বেনজির সাহেব এত বড় একটা রিসোর্ট করলো, এতগুলো জমি কিনলো, সেই জায়গাতে রিসোর্ট তো আর লুকিয়ে করা যায় না। আপনি টাকা ব্যাংকে লুকিয়ে রাখতে পারেন, বা টাকা ব্যাংকে দিলেনই না, অথবা বিদেশি ব্যাংকে পাঠিয়ে দিলেন, সেরকম করে লুকিয়ে থাকতে পারে। কিন্তু সম্পদ, ফ্ল্যাট, প্লট, তারপরে রিসোর্ট এবং আরও যে সমস্ত সম্পদের বিবরণ এই সমস্ত মানুষগুলোর নামে আসছে, সেগুলো কোনোটাই লুকিয়ে হয়নি। কাউকে না দেখিয়ে, কেউ দেখতেই পারেনি, কেউ জানেনি, এরকম হতেই পারে না। আমি মাহমুদুর রহমান মান্না, আমার নামে 2টো মামলা, চার্জশিট হয়নি, 10 বছর হয়েছে। আমার পাসপোর্ট দেয় না 10 বছর ধরে, আমি বিদেশ যদি পালিয়ে যাই। অথচ মতিউর কিংবা বেনজিরের পাসপোর্ট রাখার কথা সরকার ভাবতে পারলো না, যখন এত কথাবার্তা। তো এই সরকার সম্পর্কে আপনি কি বলবেন? এগুলোর উপর যে আলোচনা করি না, আমি মাঝে মাঝে মনে করি টক শো মানে আমাদের সব কিছু এখন একটা মকসর মতো হয়ে গেছে। সব কিছু কেন কেউই সত্য কথা বলতে সাহস পাচ্ছেন না, বললে আবার কোন বিপদে পড়ে যান। মাহমুদুর রহমান মান্না ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা যে আলোচনা করতে চাই দুর্নীতি নিয়ে। আপনি জানেন যে সম্প্রতি সময়ে সাবেক আইজিপি এবং এনবিআর এর এক কর্মকর্তাকে নিয়ে বেশ শোরগোল উঠেছে। তাদের অবৈধ সম্পদের নানা ফিরিস্তি আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি। দুর্নীতির এই যে যে একটা বহিঃপ্রকাশ বিভিন্ন সময়ে ধারাবাহিকতায় আসছে, আপনি কি মনে করেন যে কেন দুর্নীতির এই গাছপালা আস্তে আস্তে বিস্তার করছে? এইটা তো ধারাবাহিকতার প্রকাশ না। এর আগে কখনোই পুলিশ চিফ বা আর্মি চিফ ইমপ্লিকেটেড হয়নি। পুরা পাকিস্তান শাসন আমলে, বাংলাদেশের শাসন আমলে বা পৃথিবীর ইতিহাসে এরকম কম হয়েছে। এটা বিষয় এরকম বলা যায় যে এই একজন মানুষ বা দুইজন মানুষ যেখান থেকে চাকরিটা শুরু করেছিলেন, সেখান থেকে উঠতে উঠতে এত দূর উঠেছেন। তবে সে হঠাৎ করে কি একদিন দুর্নীতি করেছেন, নাকি আগে থেকেই করতেন? এর আগে কি এটা কিছু টের পাওয়া যায়নি, বোঝা যায়নি? এরকম করে যদি বলেন, সেই অর্থে ধারাবাহিকতা আছে। কারণ অনেকগুলো বিষয় আমার চোখের সামনে দেখা, যেমন প্রধান সেনাপতি সম্পর্কে যে কথাবার্তাগুলো উঠেছে। আমি জেলে ছিলাম, তার এক ভাই জেলে ছিলেন, যাকে নিয়ে অনেক কথাবার্তা পরে লেখা হচ্ছে, এখন লেখা হচ্ছে। তার তো পুরো ফ্যামিলি নিয়ে, এই ভাইটাই নিয়েই কথাবার্তা বলা হচ্ছে। এবং তখন তাদের যে কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছিলাম, আমার মনে হচ্ছে যেন ফাঁসির আসামি এত ড্যাম কেয়ার কীরকম করে। এবং তারা পুরো জেলের মধ্যে কর্তৃত্ব করে চলে, সবাই ভয় পায় তাদেরকে, এমনকি জেল কর্তৃপক্ষও ভয় পায়। এটা কীরকম করে হয়? তো সেই সময়ই তো বোঝা গেছে, অন্তত আমি বুঝেছি, যে উপর থেকে যদি ছায়া না থাকে তাহলে হতেই পারে না। ওই একই সময় জেলে ছিলেন যে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এখনও আছেন। ভদ্রলোক এমনিতেই শুকরা টুকরা, কিন্তু তারপরেও সেই শুকরাটাও এমন শুকিয়েছে যে ওর দিকে তাকালে কান্না পাবে, এরকম অবস্থা। তার মানে ওর প্রতি উপরের আশীর্বাদ দেয়, যেটা তাকে প্রোটেক্ট করতে পারে। তো এইখানেরও বিষয় হচ্ছে, আপনি ছোট ছিচকা গুন্ডামি বলেন, বড় গুন্ডামি বলেন, ডাকাতি বলেন, লুটতরাজ বলেন, যেগুলোই বলেন না কেন, মানে একটা ছোট ছিচকা চোর থেকে শেষ পর্যন্ত বিগ অলিগার্ক পর্যন্ত, এই যে গড়ে ওঠে, বেড়ে ওঠে, বড় হয়, সবার সামনে ধরা পড়ে, এগুলো তো একদিনে হয় না, ধীরে ধীরে হতে থাকে। এবং এই ধীরে ধীরে হওয়ার স্টোরিটা বেরিয়েছে। মানে এখন লোকে এরকম করে বলছে না, যে বেনজির সাহেব এত বড় একটা রিসোর্ট করলো, এতগুলো জমি কিনলো, সেই জায়গাতে রিসোর্ট তো আর লুকিয়ে করা যায় না। আপনি টাকা ব্যাংকে লুকিয়ে রাখতে পারেন, বা টাকা ব্যাংকে দিলেনই না, অথবা বিদেশি ব্যাংকে পাঠিয়ে দিলেন, সেরকম করে লুকিয়ে থাকতে পারে। কিন্তু সম্পদ, ফ্ল্যাট, প্লট, তারপরে রিসোর্ট এবং আরও যে সমস্ত সম্পদের বিবরণ এই সমস্ত মানুষগুলোর নামে আসছে, সেগুলো কোনোটাই লুকিয়ে হয়নি। কাউকে না দেখিয়ে, কেউ দেখতেই পারেনি, কেউ জানেনি, এরকম হতেই পারে না। মানে ধরেন আজকে আপনার বাড়ি কোন জায়গায় এক্স্যাক্টলি আমার এখন মনে নাই, ওই বাড়িতে আশেপাশে হয়তো ধরেন 4-5 মাইলের মধ্যে একটা বড় কোনো স্থাপনা হচ্ছে, আপনার চোখ যাবে, সব মানুষই ভাববে এই কে করছে, এই লোকটা কে, কোত্থেকে আসলো, কি ব্যাপার, জানতে বাধ্য। এখন যদি সরকার বলেন যে না আমরা তো একটা টের পাইনি, এজেন্সি যদি বলে না আগে আমাদের নজরেই আসে নাই, আর সবচেয়ে মজা হয়েছে এখন পুলিশ খুব ভালো কথা বলে, আমাদের কাছে তো কেউ কমপ্লেন করেনি, কেউ তো আমাদের কাছে কোনো লিখিত কিছু দেয়নি। মানে ওদের কাছে লিখিত দিলেই কেবল এরকম হয়। তো তাহলে এরকমভাবে বহু জায়গাতে আমরা বলেছি, অন্যান্যরাও বলেছে, বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে একটা সাহায্য হিসেবে মধ্যপ্রাচ্য থেকে একটা দেশ বেশ কিছু টাকা দিয়েছিল। সেই টাকা উনি চুরি করেছেন তা বলা হচ্ছে না, লুট করে খেয়ে ফেলেছেন তাও বলা হচ্ছে না। কিন্তু ওই টাকা যে ব্যাংকে রাখবার কথা ছিল সেই ব্যাংকে না রেখে তিনি আরেকটা ব্যাংকে রেখেছেন, এইটা গভর্নমেন্টের নজরে আছে।
এইটা এনবিআর বলেন, দুর্নীতি দমন বলেন, সবাই জানে সেই টাকা সুদে আসলে এখন কয়েক গুণ হয়েছে। তারপরেও ওই যে ওইটুকু অনিয়ম করে সেই মামলায় তার কত বছর কারাদণ্ড হয়েছে এখনও খাটছে, সেটা দেখতে পাচ্ছেন। তো এইটা একেবারে মানে একদম গ্রামের মানুষকেও যদি জিজ্ঞেস করেন তো তাইলে সেও বলবে যে এটা গভর্নমেন্ট করছে, গভর্নমেন্টের লোকেরা। গতকালকে দুর্নীতি সহ প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে যে ভারত সফর করলেন, যা যা হলো, তার উপরে আমার দল নাগরিক ঐক্য থেকে আমরা একটা মানববন্ধন করেছি। খুব বৃষ্টি ছিল কালকে সকালে, জানেন, কিন্তু তার মধ্যেও মানববন্ধনটা যাই ভালোই হয়েছিল। শেষের দিকে বৃষ্টি কমে গেছিল, আশেপাশে অনেকগুলো রিক্সাওয়ালা জমে গেছে, মাঝে মাঝে হয় আজকাল, রিক্সা চালকরা বেশি আসে। তো ওদের সম্পর্কে কিছু কথাবার্তা বলি আমি। ওরা সবাই একসাথে চিৎকার করছে, পারলে স্লোগান দিচ্ছে এবং চিৎকার করে বলছে যে সরকার করেছে, ওই লোকটা এরকম চোর, আমরা আগেই জানতাম, সরকার কেন জানবে না, নিজেরা বলে। এবং আজকে আরেকটা ঘটনা বলি আপনাকে। আজকে আমাদের প্রেস কনফারেন্স ছিল না এই গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফর উপরে। তো আমার কাছে গাড়ি ছিল না, আমি একটা উবার নিয়েছি। আমার সঙ্গে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক ছিলেন। যাচ্ছি যখন ওই উবার চালক আমাকে চিনেছে, হয়তো এই টক শোতে বা টিভিতে দেখে টাকে, সেইভাবেই আমাকে জিজ্ঞেস করছে, স্যার তিস্তার পানি তাহলে পাওয়া গেল না? আমি একটু হলাম, তিস্তার পানি, হ্যাঁ এখন তো কিছু হয় নাই। কয় না স্যার, তিস্তার পানি তো ওইটা ছেড়েই দিয়েছে সরকার, এখন আবার ইন্ডিয়া এসে এখানে বাদ করে দেবে নাকি। তো তার মানে মানুষ কতখানি সচেতন হয়েছে। তো এইটা তো ধরেন যে কেমনে হলো, কিভাবে হলো, এই আলোচনা আপনারা টক শো করছেন, আমি জানি না কেন এটা এক ধরনের নাটকের মতো লাগে আমার। সরকার যেরকম বলে না দুর্নীতির ব্যাপারে, গতকালও বোধ আমি দেখলাম আওয়ামী লীগের এক নেতা টক শোতে এসে বলছেন, না আমাদের সরকার তো সবসময় দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আছে। জিরো টলারেন্স মানে ওদের টলারেট করবার শক্তি জিরো হয়ে গেছে, তারা সবই টলারেট করছে। তা না হলে এইটার কী মানে আছে? আর্মির চিফ এরকম করেছে, পুলিশ চিফ এরকম করেছে, ঢাকা সিটি কমিশনার যিনি ছিলেন তার ঘটনা আছে, এবং দুটো বড় বড় এরকম মাপের মানুষ পালিয়ে গেছে দেশ থেকে। কিভাবে গেল? হোম মিনিস্টারকে বলে, হোম মিনিস্টার বলে আমাদের কাছে কোনো খবর নেই। আচ্ছা ভাই, খবর আপনার কাছে এখন নাই, বুঝলাম। এটা কি এর আগে যে পত্রপত্রিকায় লেখা হচ্ছে, টিভিতে বলা হচ্ছে, আপনি তখন শোনেননি? শুনলে আপনার পুলিশ চিফ ছিল একটা লোক, খোঁজ করেন নাই? এটা কি খুব কঠিন? দেশ থেকে বাইরে গেছে কিনা ইমিগ্রেশনকে জিজ্ঞেস করলে পারবে না? ইমিগ্রেশনকে জিজ্ঞেস করা হয়েছে এখন পর্যন্ত? আমি মনে করি কেউ বলতে পারবে না যে ইমিগ্রেশনকে জিজ্ঞেস করা হয়েছে কিনা। আর সেদিন আমি আর একটা মজার জিনিস দেখলাম, এই দ্বিতীয় দিন মানে টাইম এক্সটেনশনের পরে, যেখানে বেনজির সাহেবের কোর্টে অ্যাপিয়ার করার কথা উনি করেননি, তারপরে সাংবাদিকরা সব প্রশ্ন করেছে। তো দুদকের সেক্রেটারি এক মহিলা আছেন না, উনি আসছেন এটার আনসার করতে। তো বেনজির সাহেব একটা চিঠি লিখেছেন তার সাফাই বা তার পক্ষে কেন কী হলো এগুলো। তো জিজ্ঞেস করেছে একজন, আচ্ছা এই চিঠিটা আসলো কেমনি আপনাদের কাছে? বলো যে আমাদের ওনার উকিল দিয়েছে। ওই উকিলের নাম কি? কোনোভাবেই মহিলা সে উকিলের নাম বললেন না। আচ্ছা বলেন তো এটির কী কারণ? উকিলের নাম বলতে পারবে না কেন? দুদকের সেক্রেটারি, সেও মনে করে যে বেনজিরের উকিলকে আমার সেভ করা দরকার। তার মানে অপরাধ বোধ, দুর্নীতি 2 নম্বরে কোন লেভেলে চলে গেছে সমস্ত জায়গাতে, প্রশাসনের যে কোনো জায়গায় বলেন। এই যে আজকে আমি আসবার আগে ফেসবুকে দেখলাম, টিভি দেখবার আবার সময় হয় না, আমি বাইরে ছিলাম, একজন বড় প্রশাসনের কর্মকর্তা, বোধ হয় তিনি এই কর, ট্যাক্স বা এনবিআর কোনোটার সঙ্গে জড়িত ছিলেন, নামটা আমি খেয়াল করতে পারছি, আমি আসবার সময়, হ্যাঁ ফয়সাল, এনবিআর প্রথম সচিব, তার উপরেও ইনভেস্টিগেশন শুরু হয়েছে। তার মানে বাকি কোনটা আছে বলেন তো? পুলিশ, আর্মি, তারপরে আপনার ওই যে কি বলে এনবিআর, তারপরে এর আগে যে মতিউরের ঘটনা, ওইটা তো আরও খুব মজার ব্যাপার যে উনি পালিয়ে যাওয়ার পরে সবাই যখন জানছে তখন নিষেধাজ্ঞা জারি করা হলো। আমি মাহমুদুর রহমান মান্না, আমার নামে 2টো মামলা, চার্জশিট হয়নি, 10 বছর হয়েছে, আমার পাসপোর্ট দেয় না 10 বছর ধরে, আমি বিদেশে যদি পালিয়ে যাই। অথচ মতিউর কিংবা বেনজিরের পাসপোর্ট রাখার কথা সরকার ভাবতে পারলো না যখন এত কথাবার্তা। তো এই সরকার সম্পর্কে আপনি কি বলবেন? এগুলোর যে আলোচনা করি না, আমি মাঝে মাঝে মনে করি টক শো মানে আমাদের সব কিছু এখন একটা মকসর মতো হয়ে গেছে, সব কিছু। কেন? কেউই সত্য কথা বলতে সাহস পাচ্ছেন না, বললে আবার কোন বিপদে পড়ে যান। ব্যবসায়ী তো বলতে সাহস পায় না, এই ভাইরা যে আসছে উনি আসছেন আমি বুঝি না, তাদের হয়তো ব্যবসা সরকারের কাছে খুব আটকে টাটকে নাই, না হলে তারাও তো কথা বলবার সাহস পেতেন না। কাউকে আমি কথা বলতে সাহস দেখি না। আর্মির এখন যারা বড় বড় লোক যাচ্ছে তারা কোনো কথা বলতে পারছে না। আমার কাছে এটাও অবাক লেগেছে, এই যে 2 দিন হলো আপনার প্রধান সেনাপতি বিদায় নিলেন, তিনি কি বলেছেন যে আমাদের সেনাবাহিনীর সম্পর্কে এই রকম অভিযোগের ব্যাপার উনি এগুলো জানেন না, কিছু বলতে পারেন না। এগুলো কোনো কথা হতে পারে? উনি তো আগেও জানতেন যেটা কি হয়েছে।
আচ্ছা, উনি তার পেশাগত দায়িত্বের কারণেই বলতে পারেননি, ভালো, সেটা নিয়ে আমি কোনো অভিযোগ করছি না, কিন্তু দায়িত্ব যখন ছেড়ে দিচ্ছেন তাকে সাফাই গাইতে হচ্ছে কেন? উনি এরপরে কী আশা করেন? তখন মনে হয় সরকার কী করেছে, ধরেন প্রধান বিচারপতি যখন রিটায়ার করে তখন থেকে আবার ল কমিশনের চেয়ারম্যান বারবার একটা লোভ দেখায়, মানে সমস্ত জায়গায় লোভ ছড়িয়ে দিচ্ছে, অর্থের লোভ, ক্ষমতার লোভ, প্রতিপত্তির লোভ, সব কিছু লোভ ছড়িয়ে দিয়ে সমগ্র জাতির চরিত্রটাকে পর্যদস্ত করে দেয়। আমি